তখন সে নিজেকে এক খুব সুন্দর রাজ্যে দেখতে পায়। সেখানে দুজন শেয়ালমুখ প্রহরী দাঁড়িয়ে আছে। তুমি তো কোনো মানুষ, তুমি মায়াপুরী নীল রাজ্যে কি করে এলে? একে মহারাজের কাছে নিয়ে যাওয়া উচিত। রানী, আমাদের কন্যা নীলাঞ্জনা এখন বিবাহের উপযুক্ত হয়েছে। আপনি একদম ঠিক বলেছেন মহারাজ। তার সৌন্দর্যের কথা তো দিকে দিকে ছড়িয়ে পড়েছে। আমরা আমাদের রাজকুমারীর বিবাহ এক সুদর্শন এবং বীর রাজকুমারীর সাথেই দেব, আর এমন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করব যে আমাদের কন্যার বিবাহের স্মৃতি আগামী প্রজন্মও মনে রাখবে। মহারাজ, আমার মনে হয় একবার আমাদের কন্যার মতামত নেওয়া উচিত। তুমি কি বলতে চাইছো? এটাই যে আমাদের রাজকুমারী কোন রাজ্যে কোন রাজকুমারের সাথে বিবাহ করতে ইচ্ছুক। তুমি ঠিকই বলেছ। আমি এখনই রাজকুমারীর সাথে কথা বলবো। রাজকুমারী, তুমি এখন বিবাহের উপযুক্ত হয়েছ। যদি তোমার মনে কোনো বিশেষ রাজকুমার থাকে তবে তুমি নির্ভয়ে আমাকে জানাতে পারো। বাবা, আপনি যার সাথে আমার বিবাহ স্থির করবেন আমি তার সাথেই বিবাহ করব, কিন্তু আমার একটি শর্ত আছে। কেমন শর্ত? বাবা, আমি কেবল তার সাথেই বিবাহ করব যে মায়াপুরী নীল রাজ্য নিজের চোখে দেখেছে। এ তুমি কেমন কথা বলছো রাজকুমারী? এই ধরনের নগরীর কথা তো আমি আজ পর্যন্ত শুনিনি। বাবা, গত কিছুদিন ধরে আমি স্বপ্নে এক অদ্ভুত শ্যামল রাজ্য মায়াপুরী নীল রাজ্য দেখছি, যা খুবই সুন্দর। যখনই স্বপ্নে আমি নিজেকে সেই রাজ্যের মাঝে দেখতে পাই তখন সেই স্বপ্ন আমার কাছে বাস্তব বলে মনে হয়। আর আমার বিশ্বাস এই ধরনের মায়াপুরী নীল রাজ্য এই পৃথিবীতে কোথাও না কোথাও নিশ্চয়ই আছে। আমি তোমার স্বপ্নের সম্মান করি রাজকুমারী, কিন্তু যদি এই ধরনের নগরী এই সংসারে না থাকে তাহলে কি তুমি কখনো বিবাহ করবে না? না বাবা, তাহলে আমি বিবাহ করব না। আমি কেবল সেই ব্যক্তির সাথেই বিবাহ করব যে মায়াপুরী নীল রাজ্য দেখেছে, সে রাজকুমার হোক বা সাধারণ প্রজা। দেবেন্দ্র, তুমি তো জানো রাজকুমারী কতটা জেদি। এ কথা তো সারা রাজ্য জানে মহারাজ। যাও, গিয়ে আশেপাশের রাজ্যগুলোতে ঘোষণা করে দাও, আর আমাদের রাজ্যের সাধারণ প্রজাদের মধ্যেও এই ঘোষণা করে দাও, যে ব্যক্তি মায়াপুরী নীল রাজ্য নিজের চোখে দেখেছে সে সোজা আমার মহলে চলে আসুক। আমি আমার কন্যার বিবাহ সেই ব্যক্তির সাথেই দেব। এ কেমন কথা বলছেন মহারাজ? রাজকুমারীর শর্ত তো অযৌক্তিক। নিজের মুখে লাগাম দাও দেবেন্দ্র। তুমি ভালো করেই জানো যে আমার স্ত্রীর বহু বছর ধরে কোনো সন্তান হয়নি। রাজকুমারীকে এক সাধু বাবা আমাদের উপহার হিসেবে দিয়েছিলেন। রাজকুমারী যখন ছোট ছিল তখন থেকে আমরা তার সব জেদ পূরণ করেছি। আমরা তার এই জেদও পূরণ করব। আমরা তার চোখে জল দেখতে পারবো না। আগে তো তুই ব্যবসার জন্য যখন এই রাজ্য থেকে বাইরে যেতিস তখন কিছুদিনের মধ্যেই ফিরে আসতিস, কিন্তু এখন তো তোর ফিরতে কয়েক মাস লেগে যায়। মা, ব্যবসা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আর আমি চাই আমার বাবার ব্যবসাকে নিজের দেশের পাশাপাশি বিদেশেও প্রতিষ্ঠা করি। তোর বাবাও একদম তোর মতোই ছিল। আচ্ছা, এসব কথা ছাড়। দেখ, আমার এখন বুড়ো বয়সে এসব ঘরের কাজ আর ভালো লাগে না। আপনি চিন্তা কেন করছেন মা? আমি বাড়িতে কাজের লোক রেখে দেব। আমি চাই তুই বিয়ে করে বউকে ঘরে নিয়ে আয়। বউ যখন ঘরে আসবে তখন তার সাথে কথা বলে আমারও সময় কেটে যাবে। আচ্ছা মা, আমি যখন রাজ্যে প্রবেশ করছিলাম তখন একটা অদ্ভুত খবর শুনলাম। কেমন খবর?
আমি শুনলাম যে রাজা সূর্যকান্তের কন্যা বিয়ের জন্য একটা শর্ত রেখেছে। শর্ত অনুযায়ী যে মায়াপুরী নীলরাজ্য দেখেছে সে তার সাথেই বিয়ে করবে। হ্যাঁ, তুই একদম ঠিক শুনেছিস। আমি জানতাম না যে রাজা সূর্যকান্তের কন্যা একটা বোকা মেয়ে হবে, কারণ এই ধরনের রাজ্য তো নেই, তাকে সারা জীবন কুমারীই থাকতে হবে। এটাই তো আমি আপনাকে বলতে চাইছি মা, যখন এই ধরনের রাজ্য নেই তখন কেন আমি রাজকুমারীর সাথে বিয়ে করব না? আমি তাকে বলে দেব যে আমি সেই রাজ্য দেখেছি। না বাবা, এটা তো অন্যায় হবে। কোনো অন্যায় হবে না মা, এই বাহানায় আপনি রাজকুমারী বউ পেয়ে যাবেন। আর এমনিতেও আমি রাজকুমারীর সৌন্দর্যের কথা অনেক শুনেছি। মহারাজ, আমি মায়াপুরী নীলরাজ্য দেখেছি। তুমি কি সত্যি মায়াপুরী নীল রাজ্য দেখেছ? হ্যাঁ রাজকুমারী, আমি সেই রাজ্য নিজের চোখে দেখেছি। তাহলে আমাকে বলো, সেই রাজ্যের দরজা কী রঙের? রাজকুমারী, সেই রাজ্যের দরজা নীল রঙের, আর সেখানে আশেপাশে নীল রঙের জ্যোতি ছড়িয়ে থাকে। তুমি মিথ্যেবাদী। মায়াপুরী নীল রাজ্য এমন নয়। আর সত্যিটা হলো, মায়াপুরী নীল রাজ্যের কোনো দরজাই নেই। এই মিথ্যেবাদী যুবককে ধাক্কা দিয়ে মহল থেকে বের করে দাও। আজ তো খুব অপমান হলো। এই কথা যদি মা জানতে পারে তাহলে সে আমার সম্পর্কে কি ভাববে? আর যদি এই কথা অন্য কেউ জানতে পারে তাহলে সারা রাজ্যের লোক আমাকে নিয়ে হাসাহাসি করবে। এখন তো আমার আত্মসম্মানের প্রশ্ন। যাই হোক না কেন, আমি মায়াপুরী নীল রাজ্যে ঘুরতে যাব এবং রাজকুমারীকে বিবাহ করে তাকে নিজের স্ত্রী বানিয়েই বাড়ি ফিরব। এর জন্য আমাকে সাধু বাবার সাহায্য নিতে হবে, যার কথা প্রায়ই আমার মা আমাকে বলতেন। সাধু বাবা কোথায়? সে তো নজরেই আসছে না। দেখে তো মনে হচ্ছে তুমি একজন ব্যবসায়ী। তোমার মতো ব্যবসায়ীর এই জঙ্গলে কি কাজ? সাধু বাবা, আমাকে শুধু মায়াপুরী নীল রাজ্যের ঠিকানা জানতে হবে। আপনি আমাকে সাহায্য করুন, আমাকে বলুন এই অদ্ভুত শ্যামল রাজ্য কোথায়। এই ধরনের রাজ্যের কথা তো আমি কখনো শুনিনি বাপু। তাহলে আমি কি করে বলবো যে এই সংসারে সেটা কোথায় আছে? আমার মনে হয় রাজকুমারী বিবাহ করতে চায় না, তাই সে এই ধরনের শর্ত রাখছে। না সাধু বাবা, আমি রাজকুমারীর মুখের দিকে খুব মন দিয়ে দেখেছি। আমার পুরো বিশ্বাস আছে যে এই ধরনের রাজ্য এই সংসারে কোথাও না কোথাও নিশ্চয়ই আছে। এই জঙ্গলের ভেতরে এক মায়াবী বন আছে। সেই মায়াবী বনে এক সাধুর বসবাস। যদি মায়াপুরী নীল রাজ্যের কোনো ঠিকানা কেউ বলতে পারে তাহলে কেবল সেই সাধুই বলতে পারবেন। কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, সেই মায়াবী বনে আজ পর্যন্ত যেই গেছে সে জীবন্ত ফিরে আসেনি। আমার আশীর্বাদ তোমার সাথে আছে। এ কি হচ্ছে আমার সাথে? আমি কি করে ডুবে যাচ্ছি? রোহন যখন আশেপাশে তাকায় তখন দেখে সে একটা নদীর ওপরে আছে। রোহন নদীর ভেতরে অজ্ঞান হয়ে যায়। রোহনের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে এক খুব সুন্দর রাজ্যে দেখতে পায়। সেখানে দুজন শেয়ালমুখ প্রহরী দাঁড়িয়ে আছে। তুমি তো কোনো মানুষ, তুমি মায়াপুরী নীল রাজ্যে কি করে এলে? একে মহারাজের কাছে নিয়ে যাওয়া উচিত। তুমি তো এক মানুষ, তুমি মায়াপুরী নীল রাজ্যে কি করে এলে? আমার শুধু এটুকুই মনে আছে যে আমি নদীতে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তারপর আমার জ্ঞান এখানেই ফিরল। তুমি যে নদীতে ডুবেছিলে সেই নদীতে আমাদের জাদুর দুনিয়ার দরজা খোলে। তুমি যে নদীর কথা বলছো সেটা পৃথিবীতে বয়ে যায়, কিন্তু এই মুহূর্তে তুমি মায়াপুরী নীল রাজ্যে আছো, যা তোমার পৃথিবীতে নেই, বরং এটা একটা অন্য জগৎ। এটা কেবল কিছু সাধুই জানেন।
আমরা তোমার জন্য বহু বছর ধরে অপেক্ষা করছিলাম। তুমি আমাদের কন্যাকে অভিশাপ থেকে মুক্তি দিতে পারো। আমরা আমাদের কন্যাকে বহু বছর ধরে দেখিনি। এ কথা শুনে রোহন খুব অবাক হয়ে যায়। তখনই রোহনের নজর পড়ে মহলে তৈরি করা এক খুব সুন্দর পাথরের মূর্তির দিকে। এই মূর্তি তো নীলাঞ্জনার। এই বলে রোহন সেই মূর্তির দিকে এগিয়ে যায়। রোহন যেই সেই মূর্তিকে স্পর্শ করে হঠাৎ সে অজ্ঞান হয়ে যায়। পরের মুহূর্তে রোহনের জ্ঞান রাজা সূর্যকান্তের মহলের বাইরে ফেরে। এটা দেখে রোহন খুব অবাক হয়ে যায়। আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটা কি স্বপ্ন নাকি বাস্তব? না না, ওটা স্বপ্ন নয়, সত্যি ছিল। আমি যেই সেই মূর্তিকে হাত দিলাম হঠাৎ আমি অজ্ঞান হয়ে গেলাম। তুমি তো সেই যাকে আমরা ধাক্কা দিয়ে মহল থেকে বের করে দিয়েছিলাম। মনে হচ্ছে তুমি আবার মিথ্যে বলে আমার সাথে বিবাহ করার উদ্দেশ্যে এসেছো। না রাজকুমারী, প্রথমবার আমি সত্যিই মিথ্যে বলেছিলাম, কিন্তু এবার আমি একদম সত্যি বলছি। আমি মায়াপুরী নীলরাজ্য ঘুরে এসেছি। তাহলে আমাকে বলো, ওই রাজ্য কেমন দেখতে? রাজকুমারী, মায়াপুরী নীলরাজ্যের রাজা একদম মানুষের মতো, কিন্তু সেখানকার বাসিন্দারা অর্ধেক পশু আর অর্ধেক মানুষের মতো। বাবা, এ একদম ঠিক বলছে। সময় এসে গেছে বাবা আমার মায়াপুরী নীল রাজ্যে যাওয়ার। যে সত্যিটা আপনি এতদিন আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন, সেই সত্যিটা আমি জেনে গেছি। আমি জানি যে আমি আপনার কন্যা নই, কিন্তু আপনি এটা জানেন যে আমি সূর্যপুর রাজ্যের রাজকুমারী নই, বরং মায়াপুরী নীল রাজ্যের রাজকুমারী। তোমার কন্যা ঠিকই বলছে রাজন। আমি এখনো কিছু বুঝতে পারছি না সাধু বাবা। যতদূর আমি জানি, রাজকুমারী নীল রাজ্যে মাত্র কয়েক মাসের ছিল যখন আপনি ওকে আমাকে দিয়েছিলেন। আমি ওর লালন পালন করেছি, ও আমার সামনে বড় হয়েছে। তাহলেও মায়াপুরী নীল রাজ্যের রাজকুমারী কি করে হতে পারে? মায়াপুরী নীল রাজ্য একটা খুব সুন্দর নগরী। খুব জ্ঞানী সাধুরাই সেই নগরীতে তপস্যা করতে যান। মায়াপুরী নীল রাজ্য পৃথিবী থেকে আলাদা, অন্য এক জাদু জগতে আছে। বহু বছর আগে আমি সেই অদ্ভুত শ্যামল রাজ্যে একদিন তপস্যা করছিলাম। তখনই নীল রাজ্যের রাজকুমারী আমার তপস্যা ভঙ্গ করে দিল। আমার খুব রাগ হলো আর আমি ওকে অভিশাপ দিলাম। অভিশাপ লাগতেই রাজকুমারী নীলাঞ্জনা পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেল। এ দেখে রাজকুমারীর বাবা খুব কাঁদতে লাগলো। আমার ওর ওপর দয়া হলো। তখন আমি ওকে বললাম যে ওর কন্যা নীলাঞ্জনা মানুষের রূপে পৃথিবীতে এক খুব গরিব পরিবারে জন্ম নেবে। দুর্ভাগ্যবশত যখন রাজকুমারী নীলাঞ্জনা 1 বছরের হলো, তখন ওকে জন্ম দেওয়া মা স্বর্গে চলে গেলেন। তখন আমি ওকে তোমাকে উপহার হিসেবে দিয়েছিলাম। যখন নীলাঞ্জনা 20 বছরের হলো, তখন ওর পুনর্জন্মের সব কথা মনে পড়ে গেল। রাজকুমারী নীলাঞ্জনা সেই নীল রাজ্যের রাজকুমারী। এটা ওর দ্বিতীয় জন্ম। আর রাজকুমারী মায়াপুরী রাজ্যে নিজের বাবা মায়ের সাথে দেখা করতে তখনই যেতে পারবে যখন কোনো মানুষ যে নিজের চোখে নীল রাজ্য দেখেছে সে নীলাঞ্জনার সাথে বিবাহ করবে। এমনটা করলেই নীলাঞ্জনার ভেতরে মায়াপুরী রাজ্যের জাদু শক্তি এসে যাবে আর সে সহজেই নিজের জগতে ফিরে যেতে পারবে। তোমার পুনর্জন্মের কথা মনে পড়ে গেছে রাজকুমারী। এখন তুমি এখান থেকে চলে যাবে। না বাবা, আমি শুধু কিছুদিনের জন্য মায়াপুরী রাজ্যে নিজের বাবা মায়ের সাথে দেখা করতে যাব। তারা বহু বছর ধরে আমাকে দেখার জন্য আকুল হয়ে আছে। তারপর আমি পৃথিবীতেই নিজের স্বামী রোহনের সাথে থাকব। এই বলে রাজকুমারী নীলাঞ্জনা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কিছুদিন পর নীলাঞ্জনা পৃথিবীতে ফিরে আসে এবং নিজের স্বামী রোহনের সাথে সুখে শান্তিতে থাকতে লাগলো।